আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি পবিত্র আল্লাহর দরবারে। আমরা আমাদের বৈশ্বিক মহামারী করোনার প্রভাবের প্রেক্ষিতে আমাদের সকল ক্লাসগুলো অনলাইনে পরিচালিত হবে। আপাতত যখন আমরা লকডাউন শেষ করব বা আমাদের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে, তখন আমরা আমাদের ক্লাসগুলো আবার স্বাভাবিক ফিজিক্যালি নেওয়া শুরু করব। তো আমাদের প্রাইম কম্পিউটার ট্রেনিং সেন্টার পিসিটিসি থেকে সবাইকে স্বাগতম। আমি এসএম রিয়াদ, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুরে প্রভাষক আইসিটি হিসেবে কর্মরত রয়েছি। তো আমাদের ভালো হতো যে আমরা যদি সবার সাথে পরিচিত হতে পারতাম। তবে এই মুহূর্তে আমরা লাইভে সবার সাথে পরিচিত হব যারা আমাদের কমেন্ট করবে এবং আমাদের কাছে কোনো কিছু জানার থাকলে সেই জিনিসটা আমাদের কমেন্টের মধ্যে লিখে দিবেন। তাহলে আমরা সহজেই আপনাদেরকে রেসপন্স করতে পারবো। আমরা পরবর্তীতে আমাদের লাইভ ক্লাসের পরবর্তীতে আপনাদের কমেন্টগুলো দেখে আমরা আপনাদেরকে রেসপন্স করবো। এবং আমাদের লাইভ ক্লাসে কে উপস্থিত রয়েছেন, আমরা সম্ভবত 20 জন স্টুডেন্ট আমাদের বর্তমানে ফেজে যুক্ত আছে এবং আরও 2 জন যুক্ত হওয়ার কথা, এখনও যুক্ত হয়নি কেন আমরা সেটা জানি না। যাক, তবে আমাদের এই উপস্থিতির ব্যাপারটা, যেটা আপনারা সবাই ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলোতে উপস্থিত থাকলে আমরা উপকৃত হব, আপনারাও এখান থেকে হয়তো বা কিছু শিখতে পারবেন। আর আমাদের এখানে আমি যতটুকু জানি যে অনেকেই শিক্ষকতার মধ্যেই আছেন, অনেকে আগে থেকেই কম্পিউটার অনেক কিছু জানেন। তো আমরা আসলে এখানে আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমরা আলোচনা করব। আমাদের এই কোর্সের নাম হলো অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজি। এটি 1 বছর মেয়াদি কোর্স। এখানে আমাদের কোর্সটি 6 মাস করে 2টি সেমিস্টারে বিভক্ত। যারা সেমিস্টার পদ্ধতি বোঝেন, আগে পড়ালেখা করেছেন, তারা তো অবশ্যই বোঝেন। সেমিস্টার হিসেবে কারিগরি বোর্ডে আমাদের ডিপ্লোমা এবং বিভিন্ন কোর্সগুলো পরিচালিত হয়ে থাকে। তো সেই হিসেবে আমাদের এখানে এই কোর্সটি হলো 1 বছরে 6 মাস মেয়াদি করে 2টি সেমিস্টার রয়েছে। তো 2টি সেমিস্টারে প্রথম সেমিস্টারে আমাদের বিষয় রয়েছে 6টির মধ্যে 5টি আমাদের কম্পিউটারের সাবজেক্ট আর 1টি হলো বেসিক ইংলিশ। এই 5টি সাবজেক্টে আমাদের 900 মার্কের পরীক্ষা হবে। 900 মার্কের মধ্যে আমাদের 200 মার্কের রিটেন পরীক্ষা থাকবে। আর বাকিগুলো আমাদের টেকনোলজি বা টেকনিক্যাল কাজের দক্ষতা সৃষ্টির জন্য যে জিনিসটা দরকার, প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালের উপরে আমাদের বাকি ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। তো আমাদের 3টি সাবজেক্টে রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজকে আমরা একটি সাবজেক্টের ক্লাস নেব, সেটা হলো কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। তো আমাদের এই সাবজেক্টের উপরে আজকে ক্লাস হবে। আমাদের আরও 4টি কম্পিউটার সাবজেক্ট রয়েছে। এর মধ্যে 2টি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বেস। ওখানে প্র্যাকটিক্যালের মাধ্যমেই আপনারা আপনাদের মার্কগুলো কালেকশন করতে হবে এবং আপনারা প্র্যাকটিক্যাল শিখেই তারপরে ওখান থেকে মার্কগুলো কালেকশন করতে পারবেন। আর আমাদের আরও 2টি সাবজেক্ট রয়েছে। একটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো সি প্রোগ্রামের উপরে আমাদের এই সাবজেক্টটা রয়েছে। এবং আরেকটি রয়েছে অ্যালগোরিদম আমাদের আরেকটি কম্পিউটারের সাবজেক্ট। ওখানে আমরা এই 3টা বিষয়ে আমাদের মূলত রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা যারা অনেকেই আমরা যে প্রথম 2টি সাবজেক্টের কথা বলেছি, প্রথম যে 2টি শেষে বলেছি, এই 2টি অনেকেই হয়তো ধারণা রাখবেন না, কিন্তু প্রথমটি সম্পর্কে আসলে আপনারা সবাই জানার কথা কম বেশি। তারপরে আমরা আমাদের বেসিক ক্লাস, যেহেতু আমাদের সিলেবাস অনুযায়ী আলোচনা করতে হবে, সেই জন্য আমরা আলোচনা করব। যারা জানেন তারাও দেখবেন, তারা আরও বেশি ওই জ্ঞানগুলো যখন আপনি পুনরায় রিপিট করবেন, তখন আপনার শিক্ষক হিসেবে আরেকজনকে দেওয়ার দক্ষতাটা বৃদ্ধি পাবে। আর আমাদেরকে কমেন্ট করে আপনার উপস্থিতি নিশ্চিত করবেন, এটা আমরা আশা রাখি। তো আজকে আমরা আমাদের যে সাবজেক্ট কম্পিউটার
ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, সেই সাবজেক্টের প্রথম অধ্যায় আলোচনা করব। প্রথম অধ্যায় হলো আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল, ক্লাসিফিকেশন, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তো আমাদের এখানে প্রথমে আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল যেটা বুঝি, কম্পিউটার ফান্ডামেন্টাল হলো একটি জিনিস সম্পর্কে, যে কোনো জিনিসের ফান্ডামেন্টাল হলো মানে হলো একটা বিষয় সম্পর্কে, ওই বিষয় সম্পর্কে আপনি জ্ঞান লাভ করবেন। তো আমাদের প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটারটা কী জিনিস, এটা কোত্থেকে এলো সেটা পরের কথা, কিন্তু আমরা আগে কম্পিউটারটা কী জিনিস সেটা আমরা জানবো। তো কম্পিউটার শব্দটির অর্থ হলো গণকযন্ত্র। আমরা যখন কোনো কিছু গণনা করতে যাই সাধারণত আমাদের দেশে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, তবে ক্যালকুলেটর থেকেই আসলে আমাদের এই কম্পিউটার শব্দটি এসেছে। কম্পিউটার অর্থ গণনাকারী যন্ত্র। তাহলে আমাদের কিন্তু ছোট প্রশ্ন রয়েছে, ছোট প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের 3 পদ্ধতিতে প্রশ্ন হবে। প্রথম পদ্ধতি হলো যে আমাদের 1 মার্কের কিছু প্রশ্ন থাকবে যেখানে ছোট ছোট প্রশ্নের উত্তর করতে হয়। দ্বিতীয় হলো আমাদের কিছু কিছু প্রশ্ন থাকবে যেখানে 2 মার্কের উত্তর করতে হয়, এবং তৃতীয় হলো আমাদের বড় প্রশ্ন থাকবে, সেখানে বড় প্রশ্নের উত্তর করতে হয়। তো ছোট প্রশ্নগুলোর জন্য আমাদের এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে। তো আমরা জানি কম্পিউটার শব্দটির অর্থ হলো, এর অর্থ হলো কি, গণকযন্ত্র। কম্পিউটার শব্দটির অর্থ হলো গণকযন্ত্র। ল্যাটিন শব্দ কম্পিউট থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি। এটা তাহলে আমরা এই শব্দটা কোত্থেকে উৎপত্তি হয়েছে, উৎপত্তিস্থল, এটা উৎপত্তিস্থল কোথায়? তাহলে উৎপত্তিস্থল হলো কোন জায়গায়? ল্যাটিন শব্দ থেকে এটি আসছে। এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হতে। আমাদের ছোট প্রশ্নের জন্য এই জিনিসটা আমাদেরকে যদি আমাদের প্রশ্ন আসে কম্পিউটার শব্দটি কোত্থেকে উৎপত্তি লাভ করেছে, তাহলে আমরা বলবো কম্পিউটার শব্দটি ল্যাটিন শব্দ হতে উৎপত্তি লাভ করেছে। কম্পিউটার শব্দটি ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। আর এই ল্যাটিন শব্দ কম্পিউটার শব্দটি ছিল কম্পিউট। ল্যাটিন শব্দটি ছিল কি? কম্পিউট। তাহলে এই কম্পিউট থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি। কম্পিউট থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি। কম্পিউট অর্থ হলো গণনা বা হিসাব নিকাশ, আর কম্পিউটার হলো যন্ত্র। কম্পিউটার একটা পদ্ধতি আর কম্পিউটারটা হলো একটা যন্ত্র। এই ল্যাটিন শব্দ কম্পিউটার থেকেই আমাদের কম্পিউটার শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে আমরা বলতে পারি কম্পিউটার যে ডিভাইসের মাধ্যমে আমরা কোনো গণনাকারী যন্ত্র মানে গণক হিসেবে যোগ, বিয়োগ, পূরণ, ভাগ এই ধরনের কাজ সম্পন্ন করতে পারি তাকে কম্পিউটার বলা হয়। কিন্তু বর্তমান যুগে আর কম্পিউটার কিন্তু আমাদের কি, কম্পিউটার শুধু গণক যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে এই কম্পিউটারটি আরও নানা ধরনের কাজ আমরা ইচ্ছা করলে এটা দিয়ে সম্পন্ন করতে পারি। যেমন আমরা কম্পিউটার দিয়েই এখন আপনাদের সাথে কম্পিউটার প্রযুক্তিটি ব্যবহার করে, যদিও আমরা এখানে মোবাইলের মাধ্যমে সম্পৃক্ত রয়েছি, কিন্তু আসলে এটা একটা কম্পিউটার বেসড প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমেই কিন্তু আমরা আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরেছি, এবং এটার মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সম্পর্কেই মূলত আমাদের এই প্রথম অধ্যায়ে আমরা ধারণা নিব। এখন আমরা যে জিনিসটি আলোচনা করব সেটা হলো হিস্টোরি অফ কম্পিউটার। হিস্ট্রি অফ কম্পিউটার। আমি আশা করি আপনারা প্রায় সবাই জানেন, এই এখন বর্তমান সময়ে প্রায় সবাই জানে কোত্থেকে কম্পিউটার জিনিসটি এসেছে, তবে তারপরে আমাদের আলোচনা করার দরকার, এই জন্য আমরা আলোচনা করব। হু ইজ দ্য ইনভেন্টর অফ কম্পিউটার? কম্পিউটার আবিষ্কারককে, এই জিনিসটা নিয়ে আমাদের প্রচলিত আমাদের বই গ্রন্থগুলো যদি আমরা দেখি বিভিন্ন স্থানে বিভিন্ন জনের নাম করা হয়েছে কম্পিউটারের আবিষ্কারককে। তবে সব জায়গায় একটি জিনিস নিয়ে কোনো কনফিউশন নেই যে কম্পিউটারের জনককে। কম্পিউটারের জনক হলো চার্লস ব্যাবেজ। এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে কম্পিউটার যিনি প্রথম ধারণা দিয়েছেন ব্রিটিশ গণিতবিদ। তাহলে কম্পিউটার প্রথম এই চার্লস ব্যাবেজ, উনি কোন দেশের অধিবাসী ছিল? ব্রিটিশ গণিতবিদ। তাহলে আমাদের এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কেন? কারণ আমাদের প্রশ্নগুলো এরকম ছোট ছোট প্রশ্ন আছে। তাহলে আমাদের
যদি আমাদের প্রশ্ন আসে যে চার্লস ব্যাবেজ কোন দেশের অধিবাসী ছিলেন, তাহলে আমরা সহজে বলতে পারবো উনি ব্রিটেনের অধিবাসী ছিলেন। তাহলে চার্লস ব্যাবেজ ব্রিটিশ গণিতবিদ, উনি প্রথম কম্পিউটারের একটি মূলনীতি, উনি কিন্তু কম্পিউটার দেখেন নাই, উনি জাস্ট কম্পিউটার সম্পর্কে একটি ধারণা দিয়ে গেছেন। উনি কম্পিউটার সৃষ্টির অনেক আগেই উনি মারা গেছেন। উনি শুধু কম্পিউটার সম্পর্কে আমাদেরকে কী দিয়েছেন, একটি আইডিয়া দিয়েছেন যে এর মাধ্যমে আমরা এই কম্পিউটার, তারপরের যারা কম্পিউটার আবিষ্কার করেছে তারা আবিষ্কার করতে পেরেছে। তাহলে কম্পিউটারের চার্লস ব্যাবেজ ছিলেন ব্রিটিশ গণিতবিদ, উনি কম্পিউটারের প্রথম ধারণা দিয়েছেন বিধায় ওনাকে বলা হয় কম্পিউটারের জনক। তাহলে কম্পিউটারের জনকের নাম হলো চার্লস ব্যাবেজ। তার যুগান্তকারী চিন্তা, উনি 1887 সালে ডাক্তার হারমান হলেরিথ আমেরিকার আদমশুমারির কাজ দ্রুত সম্পাদনের জন্য চার্লস ব্যাবেজের এই মূলনীতিটিতে নিয়ে গবেষণা করেন। তাহলে যার নাম ছিল 1887 সালে যুক্তরাষ্ট্রের আদমশুমারি কাজ করার জন্য প্রথম ডাক্তার হারমান হলেরিথ, ডাক্তার হারমান, ডাক্তার না আসলে ডক্টর হারমান হলেরিথ প্রথম এই চার্লস ব্যাবেজ যে সূত্রটি দিয়েছিলেন, উনি এই মূলনীতি নিয়ে গবেষণা শুরু করেন। এটি উনি শুধু দিয়ে চলে গেছেন, কিন্তু আসলে পরবর্তীতে দীর্ঘ সময় এটি অব্যবহৃত ছিল, কেউ এটা নিয়ে কোনো কাজ করেনি। কিন্তু একটি পর্যায়ে এসে ডাক্তার হারমান হলেরিথ যখন আমেরিকাতে আদমশুমারির প্রয়োজন হলো, তখন তিনি এই নীতি নিয়ে গবেষণা শুরু করেন। এই গবেষণা শুরু করে তিনি প্রথম একটি গণনাকারী যন্ত্র আবিষ্কার করেন 1911 সালে, দুটি ভিন্ন কোম্পানির সহযোগিতায়। কত সালে? 1911 সালে। আইবিএম কোম্পানি, আমরা আইবিএম এর কথা এখন প্রায়শই শুনি। এই প্রথম একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয় আইবিএম কোম্পানি। এই আইবিএম কোম্পানির মাধ্যমে প্রথম একটি কি আবিষ্কার হয়, কম্পিউটার গণনাকারী যন্ত্র আবিষ্কার করে। এখন আমাদেরকে জানতে হবে, যদি আমাদের আসে আইবিএম এটার অ্যাব্রিভিয়েশন কি, আমাদের এরকম প্রশ্ন আসতে পারে, তখন আমরা বলবো এটার নাম হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তাহলে আইবিএম শব্দটির অ্যাব্রিভিয়েশন হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তিনি এটি কে করেন? 1911 সালে এই কোম্পানি প্রথম একটি গণনাকারী যন্ত্র আবিষ্কার করেন, যা চার্লস ব্যাবেজের মূলনীতির উপরে তৈরি। এই কারণেই আসলে চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তবে এটি কার জন্য, কে উদ্যোগ নিয়েছিলেন? এটার উদ্যোগ নিয়েছিলেন প্রথম হারমান হলেরিথ। উনিও তাহলে আমাদের এই গণনাকারী যন্ত্রের আবিষ্কারের পিছনে তার একটা বিরাট অবদান রয়েছে। তবে আধুনিক কম্পিউটার জনক হিসেবে বিভিন্ন বইতে আমাদের বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। তবে সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য সেটি হলো ব্রিটিশ বিজ্ঞানী হাওয়ার্ড আইকেন তাহলে ব্রিটিশ বিজ্ঞানী হাওয়ার্ড আইকেন সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ কম্পিউটার আবিষ্কার করেছিলেন, অন্যদের সহযোগিতাও নিয়েছিলেন। তবে ওনার নামকে অনেক গ্রহণযোগ্য হিসেবে পাওয়া যায়। তারপরে আরও অনেক মানুষের মাধ্যমে আমরা আজকে আধুনিক কম্পিউটারের জগতে পৌঁছেছি। মোটামুটি আমাদের এটি হলো কম্পিউটার ইতিহাস। তবে আপনাদের বইতে আরও কিছু ইতিহাস লেখা আছে, প্রাচীন শিলালিপি থেকে কিভাবে আমরা গণনা শুরু করেছি। তো এগুলো আমাদের আলোচনা না করলেও চলবে, আপনারা পড়ে নেবেন ভালো করে ওখান থেকে। আর
মূলত যে শব্দগুলো আমাদের আসতে পারে সেই শব্দগুলো আমরা আলোচনা করেছি। এরপরে আমরা যে জিনিসটি আলোচনা করব সেটা হলো কম্পিউটার স্ট্রাকচার সম্পর্কে। একটি কম্পিউটার কি কি জিনিস নিয়ে গঠিত, কম্পিউটারের গঠন প্রণালী আমরা যেটি আবিষ্কার করব বলবো এখন কম্পিউটারের গঠন প্রণালী। তো কম্পিউটারের গঠন প্রণালীর মধ্যে কম্পিউটারকে আমরা মূলত 3টা ভাগে ভাগ করি। কম্পিউটারকে এই গঠন প্রণালী কম্পিউটারকে আমরা প্রধানত তার অংশ হিসেবে কম্পিউটারের গঠন আকৃতি হিসেবে আমরা 3টি ভাগে ভাগ করি। কম্পিউটার অনেক ধরনের শ্রেণীবিভাগ রয়েছে, এর মধ্যে গঠনের উপরে ভিত্তি করে আমরা 3টা ভাগে ভাগ করি। গঠনের উপর ভিত্তি করে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এটা 1 নম্বর হলো ইনপুট ডিভাইস, তারপরে আমরা বলতে পারি সিপিইউ, এবং তারপরে আমরা বলবো ইনপুট এবং আউটপুট। এটা হলো একটা কম্পিউটারের গঠন হিসেবে। এখানে কম্পিউটারের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে, সেটা হলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তারপর প্রথমে আমরা জানবো কম্পিউটার গঠন আকৃতি হিসেবে আমরা এটাকে 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো ইনপুট ডিভাইস, দ্বিতীয় হলো সিপিইউ এবং তৃতীয় হলো আউটপুট ডিভাইস। তা আমাদের ইনপুট ডিভাইস কি? ইনপুট ডিভাইস আমরা যেগুলোর মাধ্যমে কম্পিউটারে কোনো তথ্যকে প্রবেশ করাতে পারে। যেমন আমরা আমি এখান থেকে ভয়েস দিচ্ছি, আপনারা যেটা দেখছেন সেটা হলো আউটপুট, আর আমি যে এখান থেকে ভয়েস দিচ্ছি সেটা হলো ইনপুট। অর্থাৎ কোনো কিছু প্রবেশ করানো, সেটা তথ্যটা যখন প্রবেশ করে তখন সেটাকে আমরা ইনপুট বলি, আর তথ্যটা যখন কেউ দেখে তাকে আমরা আউটপুট বলি। সাধারণত কম্পিউটারের কাজ হলো, কম্পিউটার কাজ করে কিসের উপরে ভিত্তি করে? কম্পিউটার কাজ করে সবসময় ডাটার উপরে ভিত্তি করে। সে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করে। এই ডাটা সম্পর্কে আসলে আমাদের সামনে আলোচনা হবে, এখন আমরা ডাটা সম্পর্কে আলোচনা করছি না, আমাদের কম্পিউটারের আকৃতি সম্পর্কে আমরা আলোচনা করছি। তাহলে ইনপুট ডিভাইসে আমরা যে ডাটাগুলো প্রবেশ করাবো, সেই প্রবেশ করানোকে বলবো আমরা ইনপুট। আর এই ইনপুট ডিভাইসগুলো হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা ইনপুট ডিভাইস হিসেবে কম্পিউটারে ব্যবহৃত হয় কিবোর্ড, তারপরে আমাদের ব্যবহৃত হয়, আমরা মাউসকে ধরতে পারি মাউস, তারপরে আমরা ধরতে পারি স্ক্যানার, তারপরে আমাদের আরও রয়েছে জয়স্টিক, তারপরে গ্রাফিক্স প্যাড, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা কম্পিউটারে ইনপুট দিতে পারি। এই জন্য আমরা এগুলোকে বলবো ইনপুট ডিভাইস। এরপরে আমাদের যে জিনিসটি রয়েছে সিপিইউ। আমাদের এরপরে যে জিনিসটি রয়েছে সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমাদের অনেকেই আমরা যারা কম্পিউটারের সাথে সম্পৃক্ত তারা সবাই জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের আমরা আবার 2টি ভাগে ভাগ করতে পারি। এজন্য অনেক বইতে আমরা পাবো কম্পিউটারের গঠন আকৃতি হিসেবে 5 প্রকার। ঠিক আছে, আমরা এটাকে 2টি অংশে আবার আমরা দেখাতে পারি। সেটা হলো একটা হলো নিয়ন্ত্রণ অংশ, আরেকটা হলো গাণিতিক অংশ, আরেকটা হলো মেমোরি অংশ। তো আমরা সাধারণত 3টি বলবো। সিপিইউর ভিতরের অংশ যদি আমরা যখন শিখবো তখন আবার আলাদা বলবো। তবে আমরা কিছু কিছু বইতে পেয়ে থাকি আমাদের কম্পিউটারের অংশ 5টি। তো সেটা হলো এই আসলে বাকি 2টি অংশ হলো এই সিপিইউর অংশ। এই সিপিইউর অংশকে আরও 2টি আলাদা ভাগে ভাগ করা যায়, সেটিকে আমরা কম্পিউটারের অনেক বইতে আমরা গঠন প্রণালী হিসেবে পাই। আসলে এটা আমাদের বিভিন্নভাবে আমাদের বিভিন্ন বইতে উপস্থাপন করা হয়। এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো আউটপুট ডিভাইস। 3 নম্বর যেটা, সেটি হলো আউটপুট ডিভাইস। এই আউটপুট ডিভাইসের মধ্যে আমরা পাবো মনিটর, প্রিন্টার, স্পিকার। আমরা জেনারেলি যে 3টা জিনিস আমরা পাই সেটা হলো মনিটর, তারপর হলো আমরা পাবো প্রিন্টার, স্পিকার। এই 3টা জিনিস দিয়ে বেশিরভাগ আউটপুটই আমরা পেতে পারি। এছাড়াও আরও আউটপুট ডিভাইস আমরা
প্রজেক্টর বলতে পারি। প্রজেক্টরের মাধ্যমে আমরা বড় স্ক্রিনে আমরা কোনো কিছু প্রদর্শনের জন্য আমরা ব্যবহার করতে পারি, সেটাও আমাদের আউটপুট। আমরা বড় প্রিন্টার মেশিন, যেটা লেজার প্রিন্টার মেশিন, এগুলোর মাধ্যমে বড় বড় পোস্টার নিয়ে আসতে পারি, সেগুলো এখন কম্পিউটার প্রযুক্তি। এই প্রযুক্তিগুলোর মাধ্যমে আমরা ডট প্রিন্টার, যেমন আলট্রাসোনোগ্রাফি, ওখানে আমাদেরকে আলাদা প্রিন্টার ব্যবহার করতে হয়, সেই প্রিন্টারগুলোকেই আমরা আউটপুট ডিভাইস হিসেবে বলতে পারি। তো এটা হলো আমাদের মোটামুটি কম্পিউটার গঠন প্রণালী। তাহলে কম্পিউটার গঠন প্রণালীতে আমরা শিখলাম কম্পিউটারের গঠন হলো 3 ধরনের, গঠন প্রণালী হিসেবে 3 ধরনের। একটা হলো ইনপুট ডিভাইস, আরেকটা হলো সিপিইউ, আরেকটা হলো আউটপুট ডিভাইস। এরপরে আমরা উদ্দেশ্য হিসেবে গঠন বা উদ্দেশ্যর হিসেবে আমরা কম্পিউটারকে 2 ভাগে ভাগ করতে পারি, বা প্রথম সময়ের কম্পিউটার এবং আবার নতুন আধুনিক সময়ের কম্পিউটার, এরকম হিসেবে আমরা বলতে পারি। তবে এটাকে আমরা উদ্দেশ্য বেদে কম্পিউটারের কথা বলতে পারবো, যে উদ্দেশ্য বেদে কম্পিউটার। উদ্দেশ্য বেদে কম্পিউটার হলো আবার 2 প্রকার। এই 2 প্রকার হলো, একটা হলো আমরা অ্যানালগ কম্পিউটার, এবং 2 নম্বর হলো ডিজিটাল কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার আমরা বলতে পারি। তো এই অ্যানালগ কম্পিউটার কি? অ্যানালগ কম্পিউটার আমাদের প্রথম যুগের যে কম্পিউটারগুলো ছিল, যেগুলোকে মানুষ একজন মানুষ হিউম্যান দিয়ে কোনোভাবে পরিচালনা করা যেত না, অনেকজন মিলে পরিচালনা করতে হতো। অ্যাবাকাস, আমরা জানি অ্যাবাকাস একটা যন্ত্র ছিল, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটাকে আমরা কম্পিউটার হিসেবে যদি বলি এটা, তাহলে অ্যানালগ কম্পিউটার। অ্যাবাকাস কিন্তু আসলে একটা ডিফারেন্স ইঞ্জিন ছিল, এটা কম্পিউটার শ্রেণীভুক্ত করা হয়েছে, তাই এটাকে আমরা অ্যানালগ কম্পিউটার বলতে পারি। এরপরেও আমাদের আরও কিছু অ্যানালগ কম্পিউটার রয়েছে, যারা IBM 3, 4, এগুলো হলো আমাদের অ্যানালগ কম্পিউটার। এরপরে আমরা বর্তমানে যে কম্পিউটারগুলো ব্যবহার করছি, এগুলো হলো ডিজিটাল কম্পিউটার। তো এই 2 প্রকারের বাইরেও আমাদের উদ্দেশ্যভেদে আরেকটা প্রকার পাওয়া যায়, সেটাকে আমরা, এই দুটি যদি আমরা একসাথে করি, তখন আমরা সেই কম্পিউটারকে বলি হাইব্রিড কম্পিউটার। তাহলে আমরা এটাকে, যদি দুটি কম্পিউটারের প্রক্রিয়াকে সমন্বয় করে কোনো কম্পিউটার তৈরি করা হয়, তাকে বলা হয় হাইব্রিড কম্পিউটার। এই হাইব্রিড কম্পিউটার কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কম্পিউটার, হাইব্রিড কম্পিউটারগুলোই আমরা বর্তমানে আসলে ব্যবহার করছি। আমাদের হাইব্রিড কম্পিউটারগুলোর প্রযুক্তি আমরা মূলত ব্যবহার করছি। এগুলো হলো সুপার প্রেম, তারপরে আমরা সুপার প্রেম, এটা হলো সুপার প্রেম কম্পিউটার, এটি ভারতের নিজস্ব তৈরি একটি কম্পিউটার রয়েছে, এটি হলো পরম কম্পিউটার। আমাদের দেশে এখনো কোনো সুপার কম্পিউটার নেই। সুপার কম্পিউটার হলো এক ধরনের বিশেষ কম্পিউটার, যার দ্বারা কোনো জিনিসকে সরাসরি তৈরি করা হয়। আমরা আসলে কম্পিউটারে যে সফটওয়্যারগুলো তৈরি করি, এগুলো আমাদের কম্পিউটারে টেস্ট করা যায় না। টেস্ট করার জন্য কিছু বিশেষ ধরনের কম্পিউটার রয়েছে, সেগুলো হলো সুপার প্রেম কম্পিউটার। এরপরে আমরা আরও 2টি এই কম্পিউটার পাই, সেটা হলো, একটা হলো মেইন ফ্রেম, আর একটা হলো মিনি ফ্রেম, এবং সর্বশেষ আমরা যেটি ব্যবহার করি, একটা হলো মেইন ফ্রেম, আরেকটা হলো মিনি ফ্রেম, এবং আরেকটি হলো আমাদের মাইক্রো কম্পিউটার। তাহলে আমাদের এখানে একটি কম্পিউটারের নাম হলো সুপার প্রেম কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি ফ্রেম, মাইক্রো কম্পিউটার। তো আমরা যে কম্পিউটারগুলো বর্তমানে ব্যবহার করছি, এই কম্পিউটারগুলোর নাম হলো মাইক্রো কম্পিউটার। আমরা আসলে মাইক্রো কম্পিউটারে ব্যবহার করি। আর বাকি যে কম্পিউটারগুলো রয়েছে, সেই কম্পিউটারগুলো আমাদের বর্তমানে আমরা ব্যবহার করে যেসব প্রতিষ্ঠান আসলে আমাদেরকে এই মাইক্রো কম্পিউটারের সফটওয়্যারগুলো আমাদেরকে প্রোভাইড করে, সেই কম্পিউটারগুলো আমরা এই সুপার প্রেম কম্পিউটার এবং মেইন প্রেম কম্পিউটার, মিনি প্রেম, এই কম্পিউটারগুলোর মাধ্যমে
টেস্ট করে তারপরে আমাদের কাছে মাইক্রো কম্পিউটার হিসেবে আবির্ভূত হয়। তো আমাদের এই বিষয়গুলো এটাই আমরা আলোচনা করলাম, এটি আমাদের মূলত সিলেবাস ওইভাবে নেই। তারপরে আমরা জেনে নিলাম যে হাইব্রিড কম্পিউটার আসলে কি কি রয়েছে। তো আমরা আগেই বলেছিলাম আমরা কম্পিউটার কাজ করে ডাটার, তো ওই ডাটা আসলে কিভাবে তৈরি হয় আমরা সেই বিষয়ে এখন একটু ধারণা নিব। আমরা কিভাবে কম্পিউটার ডাটা পরিমাপ করে, ডাটা কিভাবে পরিমাপ করে সেই সম্পর্কে আমরা ধারণা নিব। ডাটা পরিমাপের একক বাইনারি নাম্বার সিস্টেমে মূলত আমাদের কম্পিউটার ডাটা পরিচালনা করে। কি সিস্টেমে? বাইনারি। আমরা যারা কম্পিউটারের সাথে সম্পৃক্ত আছে তারা জিনিসটি আগে জেনে থাকতে পারি, তারপর আমরা অল্প করে এটির আলোচনা করে নিচ্ছি। বাইনারি হলো দুটি সংখ্যা 0 এবং 1, এই দুইটি সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয়। এই দুইটি সংখ্যাকে আমরা ব্যবহার করি কম্পিউটারে বিট হিসেবে। এই দুটি সংখ্যা কম্পিউটারে বলা হয় বিট। তাহলে এই বিট কোত্থেকে এসেছে? বিট এসেছে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট হতে এই বিটের উৎপত্তি। তাহলে বাইনারি শব্দের বাই এবং ডিজিটের টি নিয়ে আমাদের এই একক তৈরি হয়েছে বিট। বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হলো বিট। এই বিট হলো আমাদের কম্পিউটারের পরিমাপের একক। এটি দ্বারা আমরা কম্পিউটারের যে কোনো কিছুকে কী করতে পারি? পরিমাপ করতে পারি। তাহলে আমাদের কিভাবে আমরা পরিমাপ করব? কিভাবে বিট হয়? বিট হলো এই 0 এবং 1, এটি হলো আলাদা আলাদা বিট। 0কে আমরা বলবো বিট এবং 1 এটিকেও আমরা বলবো বিট। এই 0 একটা বিট, 1 একটা বিট। এই 0-1-এর সমন্বয়ে আমাদের মূলত আমাদের কম্পিউটারের সকল কিছু পরিমাপ করা হয়। তো কম্পিউটারের সর্বনিম্ন যে বিটটি ইউজ করা হয় তার নাম হলো 8 বিট। এই 8 বিট সমান 8 বিট সমান আমরা বলি 1 বাইট। আর আমরা বাইট সম্পর্কে বর্তমান যুগের প্রায় সবাই আমরা জানি, যদিও বিট সম্পর্কে অনেকে হয়তো আমরা জানি না, কিন্তু বাইট সম্পর্কে জানি। কারণ আমাদের মেগাবাইট, গিগাবাইট এই প্রশ্নগুলো আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা মেমোরি সম্পর্কে যখন আলোচনা করি তখন এই আলোচনাগুলো আমাদের আসে। তাহলে আসলে মূলত এই 8 বিট থেকে আমাদের 1 বাইট, অর্থাৎ 8টা 0 1 হলে 1 বাইট উৎপন্ন হয়। তো 1 বাইটটা কি? 1 বাইট সমান হলো 1 ক্যারেক্টার। মনে রাখতে হবে, একটা ক্যারেক্টার যদি আমি কম্পিউটারে লিখি তাহলে সেটি হবে একটা ক্যারেক্টার। তাহলে 1 বাইট সমান একটা ক্যারেক্টার, অর্থাৎ আমি কম্পিউটারের কিবোর্ডে এ চাপলাম তাহলে সেখানে আমার 8টা বিট উৎপন্ন হলো, অর্থাৎ 1 বাইট হলো। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আমি কম্পিউটারে একটা এ চাপি সেটি হবে 8 বিট এবং সেই 8 বিটটাকে আমরা বলি 1 বাইট। এভাবে আমরা এই জিনিসটিকে বলতে পারি, এটার একক হলো 1024 বাইট সমান তখন আমাদের হবে 1 কিলোবাইট। আমরা 1 কেবি বলতে পারি, আমরা সংক্ষেপে এটাকে বলি 1 কেবি। কেবি হলো কিলোবাইট। তাহলে 1024 বাইট সমান 1 কিলোবাইট। এভাবে আমরা 1024 কিলোবাইট সমান হলো 1024 কিলোবাইট সমান হলো 1 এমবি। এমবি মানে হলো মেগাবাইট। তারপরে আমাদের 1024 মেগাবাইট সমান হলো 1 জিবি বা 1 গিগাবাইট। এটা সম্পর্কে আমরা সবাই বলি মেমোরি কার্ড এত জিবি এরকম বলি। তাহলে এই জিবিটা আসলে কোত্থেকে এলো? ওই যে আমাদের এই বিট থেকে আমরা এই এখন 1 জিবি 1 টেরাবাইট এই জিনিসগুলো পেয়েছি। 1024 যে মেগাবাইট সমান হলো 1 জিবি বা 1 গিগাবাইট এবং 1024 গিগাবাইট সমান হলো 1 টেরাবাইট। এভাবে আমাদের কম্পিউটার কি করে? আমাদের পরিমাপ সম্পন্ন করে। তাহলে আশা করি আমরা সবাই কম্পিউটার পরিমাপের একক সম্পর্কে একটি ধারণা পেয়েছি। কম্পিউটার পরিমাপের একক হলো বিট।
কম্পিউটারের পরিমাপের ক্ষুদ্রতম এককের নাম, তাহলে আমরা পাইলাম বিট। এরপরে আমরা কম্পিউটারের অংশ, কি কি অংশ, পার্ট, কি কি জিনিস নিয়ে আমাদের কম্পিউটারটা গঠিত হয়। কম্পিউটার অংশ কয়টি? অংশ হলো দুইটি। কম্পিউটারের অংশ হলো দুইটি, একটা হলো হার্ডওয়্যার আর আরেকটি হলো সফটওয়্যার। তাহলে কম্পিউটারের প্রধানত দুটি অংশ থাকে, একটি অংশকে আমরা বলি হার্ডওয়্যার, আরেকটি অংশকে বলি আমরা সফটওয়্যার। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হলো, আমরা সহজ করে বুঝি, সহজ হলো যে আমরা হার্ডওয়্যার যে সকল কম্পিউটারের পার্টসকে ছোঁয়া যায়, অর্থাৎ আমরা হাতের স্পর্শ অনুভব করতে পারি, দেখতে পারি সরাসরি, এবং হাতেরও কি করতে পারি? স্পর্শ করতে পারি, সেই সকল জিনিসকে আমরা বলি হার্ডওয়্যার। সকল প্রকার যন্ত্রকে আমরা হার্ডওয়্যার বলতে পারি। তাহলে হার্ডওয়্যার কি? কম্পিউটার এর কিবোর্ড, মাউস, স্ক্যানার, আমরা যত কিছুই বলবো এগুলো সব হলো হার্ডওয়্যার। আর হার্ডওয়্যারকে সফটওয়্যার, তাহলে হার্ডওয়্যার সবাই বুঝলাম যে হার্ডওয়্যার হলো যে সকল ডিভাইসকে আমরা কি করতে পারি? স্পর্শ করতে পারি, অনুভূত হয় আমাদের, সেগুলোকে বলি আমরা হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যারকে এই নিষ্প্রাণ, হার্ডওয়্যার কিন্তু নিষ্প্রাণ থাকে, হার্ডওয়্যারে কোনো প্রাণ থাকে না। আমরা যদি একটা কম্পিউটার এনে ফিটিং করি তাহলে আমরা এখানে কিন্তু কোনো কাজ করতে পারবো না। তাহলে হার্ডওয়্যার যদি আমরা রাখি তাহলে কোনো লাভ হবে না। হার্ডওয়্যারের সাথে যদি আমরা সফটওয়্যার ব্যবহার করি তখন আমরা কি করতে পারবো? কম্পিউটারটা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা বলতে পারি নিষ্প্রাণ হার্ডওয়্যারকে যদি প্রাণ দিতে হয় তাহলে আমরা কি করে ব্যবহার করব? সফটওয়্যার ব্যবহার করব। অর্থাৎ নিষ্প্রাণ হার্ডওয়্যারকে সক্রিয় করার জন্য ব্যবহার করা হয় সফটওয়্যার। নিষ্প্রাণ হার্ডওয়্যারকে আমরা একটু নোট রাখবো, নিষ্প্রাণ হার্ডওয়্যারকে সক্রিয় করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা তাদেরকে আমরা কি বলি? সফটওয়্যার বলি। তাহলে নিষ্প্রাণ কোনো জিনিসকে যদি আমরা প্রোগ্রামের মাধ্যমে পুনর্জীবিত করি তাকে আমরা বলবো সফটওয়্যার। এরপরে আমাদের কম্পিউটারে স্মৃতি অংশ। কম্পিউটারে আমাদের এই ডাটাগুলো কম্পিউটার কিভাবে জমা রাখে, এই ডাটাগুলো আমাদের কম্পিউটার কিভাবে জমা রাখে? এটা হলো মেমোরির মাধ্যমে। তাহলে হোয়াট ইজ মেমোরি? মেমোরিটা কি জিনিস? আমরা এতক্ষণ কিন্তু এই মেমোরি সম্পর্কে বলছিলাম যে কম্পিউটারের মেমোরি, এইটার একক হলো, কম্পিউটারের ডাটাগুলোর একক হলো বিট। তাহলে এই বিটটা কম্পিউটার কোথায় জমা রাখে? কম্পিউটারের দুটি মেমোরি সেকশন রয়েছে, একটা হলো মেইন মেমোরি আর একটা হলো অক্সিলিয়ারি মেমোরি। তাহলে কম্পিউটারের মেমোরি অংশ হলো দুটি, একটি হলো মেইন মেমোরি আর একটা হলো অক্সিলিয়ারি মেমোরি। তো অক্সিলিয়ারি মেমোরি হলো আমাদের সম্পর্কে, আমাদের বর্তমানে অক্সিলিয়ারি মেমোরি প্রায় বিলুপ্তর পথে, অনেক অক্সিলিয়ারি মেমোরি পাওয়া যায় না, শুধু একটা জিনিস ছাড়া। অক্সিলিয়ারি মেমোরি হলো আমরা হার্ড ডিস্ক। এখন আমরা অক্সিলিয়ারি মেমোরি হিসেবে ব্যবহার করি হার্ড ডিস্ক। এবং আমাদের মেইন মেমোরি সেটি আমাদের কম্পিউটারের অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সেটি কম্পিউটারে না থাকলে কম্পিউটার কোনোভাবেই রান করবে না। তাহলে মেইন মেমোরি হলো দুইটি, একটা হলো র্যাম আর একটা হলো রম। তাহলে এই র্যামটা কি? র্যামের অ্যাব্রিভিয়েশন আমরা শিখতে হবে। র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি কম্পিউটারে কোনো তথ্য দেওয়ার পরে এই র্যামটা কি করে? আমাদের ওই তথ্যটাকে আমাদেরকে প্রাথমিকভাবে সে জমা করে, এবং পরবর্তীতে সেই প্রাথমিক তথ্যকে আমরা যেটিকে পার্মানেন্টলি সেভ করতে চাই, সেই পরবর্তীতে তাকে হার্ডওয়্যারে পাঠায়, হার্ড ডিস্কে পাঠায়। অর্থাৎ
কোনো তথ্য কম্পিউটারে দেওয়ার সাথে সাথে প্রথমে এটি র্যামে জমা থাকে। প্রথমে কিন্তু এটি হার্ড ডিস্কে যায় না, প্রথমেই জমা থাকবে র্যামে, তারপরে এটি র্যাম থেকে হার্ড ডিস্কে প্রবেশ করবে। তাহলে এটাকে আমরা বলি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি ইচ্ছে করলে এটি পরিবর্তনশীল, এটি কন্টিনিউ কি হয়, পরিবর্তিত হয়ে থাকে। এই মেমোরিটা পরিবর্তিত হয়ে থাকে, একটি মেমোরিকে খালি করে সে আরেকটি মেমোরি নেয়, আরেকটি মেমোরিকে খালি করে সে আরেকটি মেমোরি নেয়, এবং যেই মেমোরিগুলোকে সংরক্ষণ করতে হয় সেই মেমোরিগুলোকে আমরা হার্ড ডিস্কে সংরক্ষণ করে রাখতে পারি। তাহলে রম কি? এখন রম হলো রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি এটি আমাদের, আমরা যারা ইউজার তারা কিন্তু এটির মধ্যে কোনো কাজ করতে পারিনি। এটি মূলত কোম্পানি থেকে দেওয়া একটি পার্মানেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি কোম্পানি নিজেই কি করে থাকে, নির্দিষ্ট করে দিয়ে থাকে, এটি আর পরিবর্তন করা যায় না। আমরা এটি কখন দেখতে পাই? যখন আমরা কোনো কম্পিউটারকে স্টার্ট করি তখনই আমরা এটি দেখতে পাই। যখন কম্পিউটারকে আমরা স্টার্ট করি তখন যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা দেখতে পাই সেই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা বলি রম বা রিড অনলি মেমোরি। তাহলে আমরা আশা করি সবাই মেমোরি অংশটি বুঝতে পেরেছি। তাহলে আমরা র্যাম এবং রম এই দুইটি সম্পর্কে জ্ঞান লাভ করলাম। এখন আমরা বলবো ডিস্ক। আমাদের কিছু কিছু ডিস্ক পাওয়া যায়, সেই সম্পর্কে আমরা জানবো। একটা হলো, আমরা বলে ফেলেছি অলরেডি, অক্সিলিয়ারি মেমোরির হার্ড ডিস্ক। তাহলে অক্সিলিয়ারি মেমোরির মধ্যে আমরা যে জিনিসটা পাবো, একটা হলো হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক আমাদের প্রধান একটি কম্পিউটারের একটি প্রধান ডিভাইস। আমরা আশা করি প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা হার্ড ডিস্ক দেখতে পাবো, দেখানো হবে সবাইকে। যখন প্র্যাকটিক্যাল ক্লাস নেবে আমাদের ইঞ্জিনিয়ার রুবেল সাহেব, তখন আপনাদেরকে দেখাবে হার্ড ডিস্ক কী জিনিস। আমরা এখন দেখানোর সুযোগ নেই, এই জন্য দেখাচ্ছি না। হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কে আমাদের মূল মেমোরিগুলো সম্পৃক্ত থাকে। এবং হার্ড ডিস্কের পরে আরেকটি জিনিস আছে, ফ্লপি ডিস্ক। এটি সম্ভবত জাদুঘরে চলে গেছে, আছে কিনা এখন খুব কম কম্পিউটার এটি পাওয়া যায়। আমরা যখন 98, 99, 2000 সালে আমরা যখন কম্পিউটার ব্যবহার শুরু করি তখন আমাদের একটি ডিস্ক ছিল, ফ্লপি ডিস্ক। এই ডিস্কটি ব্যবহার করার মাধ্যমে উইন্ডোজ দিতে হতো। তখন এই ডিস্ক ছাড়া উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আমরা কম্পিউটারে কখনোই দিতে পারতাম না। তাহলে এখন আরও কিছু ডিস্ক আছে আমাদের, এই ডিস্ক সম্পর্কে আমরা জানি সবাই প্রায়, যেমন সিডি। এই কথা বললে সবাই চিনি, কিন্তু আসলে সিডির পূর্ণ নাম হলো কম্প্যাক্ট ডিস্ক। তারপরে আমাদের রয়েছে ডিভিডি, এটা হলো ডিজিটাল ভিডিও ডিস্ক। ডিজিটাল ভিডিও ডিস্ক, এভাবে আমাদের বেশ কিছু ডিস্ক পাওয়া যায়। তাহলে আমরা মোটামুটি প্রচলিত যে ডিস্কগুলো আমরা দেখতে পাই, একটা হলো হার্ড ডিস্ক, যেটা আমাদের কম্পিউটারে অবশ্যই প্রয়োজন হয় আমাদের মেমোরিকে পার্মানেন্টলি সংরক্ষণ করার জন্য। এজন্য ফ্লপি ডিস্কটা এখন আর খুব বেশি দেখা যায় না, যদি পাওয়া যায় তাহলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে এটি দেখানো হবে, ফ্লপি ডিস্ক। তারপরে সিডি আমরা সবাই চিনি, ডিভিডি আমরা সবাই চিনি। তো এগুলো আমাদের অক্সিলিয়ারি মেমোরির আওতায় পড়ে। আমাদের যে দুটি মেমোরি বললাম, একটা হলো মেইন মেমোরি আর একটা হলো অক্সিলিয়ারি মেমোরি। তাহলে মেইন মেমোরি কয়টি? দুই রকম, একটা হলো র্যাম আর একটা হলো রম। অক্সিলিয়ারি মেমোরি কী রকম? একটা হলো হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি, ডিভিডি। এছাড়াও আরও বিভিন্ন রকমের ডিস্ক আমরা পেতে পারি। তাহলে আমরা কম্পিউটারের বিভিন্ন জিনিস সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতেছি। এখন আমরা হার্ডওয়্যার জিনিসগুলো আমরা এতক্ষণ ধারণা পাইছি যে হার্ডওয়্যারে আমাদের কী কী জিনিস আছে, এগুলো সম্পর্কে মূলত আমরা আলোচনা করছি। এখন আমরা সফটওয়্যার, আসলে আমরা যা কিছু এখন এতক্ষণ হার্ড ডিস্ক বলছি, ফ্লপি ডিস্ক বলছি, বা আমাদের র্যাম বলছি, রম বলছি, এগুলোকে পরিচালনা করার জন্য আমাদের একটি জিনিস প্রয়োজন হয়, সেটা হলো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমটা আসলে কি জিনিস? কম্পিউটার পরিচালনা করার জন্য পদ্ধতির নাম হলো অপারেটিং সিস্টেম। কম্পিউটারকে পরিচালনা করার জন্য কিছু কোম্পানি কিছু বিশেষ সফটওয়্যার তৈরি করেছে। তার মধ্যে আমাদের প্রথম যে জিনিসটি আমরা সবাই জানি সেটা আমরা বলি যে উইন্ডোজ।
এটি কম্পিউটারে সেট আপ দেওয়ার পরে কম্পিউটারের হার্ডওয়্যারগুলো সক্রিয় হয়ে ওঠে, না হলে কম্পিউটারের হার্ডওয়্যারগুলো নিষ্প্রাণ থেকে যায়। আমরা যে সফটওয়্যার বললাম, ওই সফটওয়্যার হলো উইন্ডোজ। প্রথমত আমার কম্পিউটার পরিচালনার জন্য যে জিনিসটি অবশ্যই প্রয়োজন হবে সেটি হলো উইন্ডোজ। এছাড়াও আমাদের আরও কিছু পাওয়া যায়, তবে আমরা আমাদের বাংলাদেশে খুব বেশি একটা আমরা ইউজ করি না। যেমন আমরা পাওয়া যায় লিনাক্স পাওয়া যায়, উবুন্টু পাওয়া যায়, তারপরে আমাদের ওএস পাওয়া যায়। এছাড়া আমাদের আরও বিভিন্ন ধরনের ছোটোখাটো কোম্পানির কিছু পাওয়া যায়, তবে সবচেয়ে জনপ্রিয় আমরা জানি মাইক্রোসফটের উইন্ডোজ। এই মাইক্রোসফটের উইন্ডোজটা আমরা খুব সহজেই সব জায়গায় পেতে পারি। আমরা মাইক্রোসফটের উইন্ডোজটা সব কম্পিউটারই ব্যবহার করে থাকি। আর যারা নেটওয়ার্কিংয়ের কাজ করে থাকে, নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিভাইসের কাজ করে থাকে, তারা অন্য জিনিস ব্যবহার করে। যেমন অ্যাপল কোম্পানি, তাদের নিজস্ব আলাদা অপারেটিং সিস্টেম রয়েছে। তাহলে আমরা অপারেটিং সিস্টেম হলো কি? অপারেটিং সিস্টেম হলো কোনো কম্পিউটার যদি চালু করতে চাই তাহলে আমাদেরকে অপারেটিং সিস্টেমটা দিতে হবে। তো অপারেটিং সিস্টেমের মধ্যে মাইক্রোসফট কর্পোরেশনের উইন্ডোজটা আমাদের সবচেয়ে জনপ্রিয়, এবং মাইক্রোসফট কম্পিউটারের ডস সিস্টেমের মাধ্যমে প্রথম একটি কম্পিউটার তৈরি করে। এই ডসটা কি আসলে? ডস বর্তমানে এই ডস আমাদেরকে ব্যবহার করতে হয় না। আমরা তাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার কারণে আমরা ডসের মধ্যে কোনো কাজ করি না, কিন্তু এক সময় কিন্তু আমাদেরকে এই ডসের মধ্যে অনেক ধরনের কাজ করতে হতো। ডস হলো ডিস্ক অপারেটিং সিস্টেম। এটির মাধ্যমে ওই যে ফ্লপি ডিস্কের কথা বললাম, এটির ফ্লপি ডিস্কের মধ্যে আমরা এই ডিস্ক অপারেটিং সিস্টেমটা দিয়ে তখন আমরা উইন্ডোজ সেভ করতে পারতাম এবং সেট আপ দিতাম। কিন্তু বর্তমানে এই ডসটা আমরা ব্যবহার করি না। তবে আমরা যেহেতু কম্পিউটারের শিক্ষক হওয়ার জন্য আমাদের এই কোর্স, সুতরাং আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে এই ডসটা আমাদেরকে ছাত্রদেরকে বুঝাইতে হবে যে আমরা ডস হলো ডিস্ক অপারেটিং সিস্টেম, এটি একটি প্রাচীন সময়ের অপারেটিং সিস্টেম। এই সিস্টেমটা আমরা এখন ব্যবহার করি না যদিও, কিন্তু আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা কম্পিউটারের প্রজন্ম সম্পর্কে আমরা আলোচনা করব। কম্পিউটারের কিছু প্রজন্ম রয়েছে। কম্পিউটারের মোট 5টি প্রজন্ম হিসেবে কম্পিউটারকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কম্পিউটারের প্রজন্ম হলো 5টি। আপনাদের বইতে বিস্তারিত রয়েছে। আমাদের আসলে ক্লাসে এই প্রজন্ম নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার প্রয়োজন হবে না। আমরা এই কম্পিউটারের প্রজন্ম 5টি। 1 নম্বর প্রজন্ম হলো প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, এভাবে আমরা 5টি প্রজন্মের বর্ণনা দেওয়া আছে। এতে আপনারা দেখে নেবেন আশা করি। তো আমরা প্রজন্ম সম্পর্কে আপনারা বইতে পড়বেন ভালো করে। আর আমাদের বই যারা সংগ্রহ করেছেন, বই সংগ্রহ করে আমাদের প্রথম যে প্রশ্নগুলো আসে, ছোট ছোট প্রশ্নগুলো আপনারা বাসায় পড়বেন। যেখানে সমস্যা হবে সেটা আমাদেরকে কমেন্ট এবং বিস্তারিত জানাবেন, আমরা জানাতে চেষ্টা করব। আর আপনাদের এই কোর্স সম্পর্কে আশা করি আগে আইডিয়া দেওয়া হয়েছে। এই কোর্সটা আমরা যদিও জানি যে এটি একটি শিক্ষকতা, সরাসরি লেখা রয়েছে আমাদের একটি প্রজ্ঞাপনে যে এই কোর্সটি করার মাধ্যমে আপনি 1 বছর মেয়াদি যে কোর্স রয়েছে, এই 1 বছর মেয়াদি কোর্স করে আপনি একটি স্কুলে শিক্ষকতা করতে পারবেন, বিভিন্ন হাই স্কুলগুলোতে। তবে এর বাইরে আমাদের আরও অনেক কিছু করার আছে যেটা আমরা আসলে জানি নাই। যেমন আমাদের এই কোর্সের গ্রাফিক্স ডিজাইন রয়েছে। আপনারা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, প্রাইম কম্পিউটার ট্রেনিং সেন্টার, এখানে আমাদের ইঞ্জিনিয়ার রুবেল সাহেব খুবই দক্ষ গ্রাফিক্সে। ওনার এই গ্রাফিক্স ক্লাস নিয়ে আপনি খুব সহজেই অনলাইন আর্নিং করতে পারবেন। আপনি আপনার এলাকায় কোনো কম্পিউটার দোকান দিয়েও আপনি আয় করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো আপনি যদি ভালোভাবে শিখেন, আপনি অনলাইন থেকে ব্যাপক অর্জন করতে পারবেন যদি আপনি লেগে থাকেন। কথা আছে, আমরা অনেক সময় বলি আমাদের প্রতিষ্ঠান তো আমাদেরকে বলছে এরকম, কিন্তু এখন পারতেছি না। কিন্তু আসলে মূল দোষ কিন্তু আমি লেগে থাকি নাই, এটার জন্যই আমি পারি নাই, এটা হলো কথা। তো আমরা অনলাইন কিছু মার্কেট প্লেসের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি এই যে ফাইবারে যদি আপনি এই রুবেল ভাই থেকে আপনি গ্রাফিক্স ডিজাইনটা সম্পূর্ণ শিখে যদি আপনি ফাইবারে একটি অ্যাকাউন্ট করেন আর সেখানে আপনি গ্রাফিক্স ডিজাইনে শুধু লোগো ডিজাইন করেন, আপনি চিন্তাই করতে পারবেন না আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু সেজন্য আপনাকে
সেই জন্য পরিশ্রম করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন বলছে যে স্যার আমাদেরকে নিবন্ধনের জন্য পড়ান, মানে নিবন্ধনের যা আসবে এই বিষয়ে একটা প্রশ্ন করছে। আচ্ছা, এখন নিবন্ধনে প্রশ্নটা বলি। আচ্ছা, আমাদের অনলাইনে কিছু কোশ্চেন আসছে যে নিবন্ধন পরীক্ষায় কি যে ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আপনাদেরকে পড়ানোর জন্য। আসলে আমরা যতটুকু আলোচনা করেছি এর মধ্যে নিবন্ধনের অন্তত 5টা প্রশ্ন রয়েছে যেগুলো বিগত সালে আসছে। আপনি যেমন ধরে নিতে, হ্যাঁ এমন, হ্যাঁ আচ্ছা, আমি নিজেই কম্পিউটার সায়েন্সে নিবন্ধিত কলেজ সেকশনে, আমরা প্রভাষক হিসেবে আমি এমপিওভুক্ত টিচার, এবং আমি আবার কারিগরিতে ইলেকট্রনিক্সের উপরে আমার নিবন্ধন রয়েছে। তো আপনি যিনি নিবন্ধনের প্রশ্নটি করেছেন, আসলে কম্পিউটারের খুবই সাধারণ প্রশ্নগুলো কম্পিউটারে ওখানে হয়, তবে আমরা অনেক সময় না অধ্যয়ন করার কারণে পারি না। যেমন আমি প্রথমে কম্পিউটার হিস্টোরি নিয়ে আলোচনা করেছি, আপনি আমার লেকচারের প্রথম দিকে দেখবেন হিস্টোরি নিয়ে আলোচনা করা আছে, আপনি ওই আলোচনাটা দেখেন, আপনি অবশ্যই একটা না দুইটা প্রশ্ন পাবেন ওখান থেকে, নিবন্ধনের প্রশ্ন। এরপরে আপনি যদি আমাদের ক্লাসগুলো দেখতেই থাকেন তখন দেখবেন যে আমাদের নিবন্ধনের মধ্যে যত প্রশ্ন আসে সকল প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। সেই জন্য আপনাকে নিবন্ধনে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর জন্য আমাদের প্রথম যে প্রশ্ন বিষয়টা আছে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, এই অধ্যায়টা ভালো করে অধ্যয়ন করতে। আপনি কিন্তু নিবন্ধন পরীক্ষা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে না, নিবন্ধন কিন্তু অ্যালগোরিদম থেকে প্রশ্ন আসবে না, নিবন্ধনে কিন্তু আপনার এই প্রশ্নগুলোই আসবে। আর নিবন্ধনে বাইনারি সেকশনের প্রশ্ন আসবে, তবে আপনাদের সিলেবাসে আমি ওইভাবে বাইনারি সেকশনটা দেখি নাই, তবে আমরা যেহেতু নিবন্ধনের জন্য পড়ানোর কথা বলতেছেন, আমরা এটা নিয়ে অবশ্যই আলাদা আলোচনা করব, আপনারা এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। ক্লাসগুলোর লেকচার শিট দিলে ভালো হতো। আমাদের বই যদি আপনি অনুশীলন করেন তাহলে আমাদের লেকচার শিট আমার মনে হয় না প্রয়োজন হবে, আপনি আমাদের বইগুলো সংগ্রহ করেন না, তারপরেও যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় আমরা সাজেশন দিয়ে দেবো, সমস্যা নাই, এটা দেওয়া যাবে। তবে আপনারা অবশ্যই বই থেকে সংগ্রহ করুন, বই তো আমাদের প্রতিষ্ঠানে পাওয়া যাবে নাকি, আমাদের প্রতিষ্ঠানে বই পাওয়া যাবে, আপনারা প্রতিষ্ঠান থেকে আমাদের বইটি সংগ্রহ করে নেবেন। আর আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবেন, আপনার নিবন্ধনের প্রশ্ন না, আপনি অনেক চাকরির ইন্টারভিউর প্রশ্ন পাবেন নিশ্চিত, আমি একদম 100% নিশ্চিত, আপনি দেখতে থাকেন, অবশ্যই আপনি পাবেন। একটা প্রশ্ন যে প্রতিটি প্রশ্নের মান কত, এই বিষয়টা আমাদের কাছে প্রশ্ন আছে দুই একদিনের মধ্যে সকল বিষয় না, প্রতিটি প্রশ্নের মান আমি এখনই বলে দিতে পারি। প্রতিটি প্রশ্নের মান হলো, প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলোর মান হবে 1, প্রতিটি প্রশ্নের মান হবে 1, এবং দ্বিতীয় বিভাগে আমাদের প্রথমে ক বিভাগ থাকবে, ক বিভাগ, তো ক বিভাগে প্রশ্ন থাকবে, আমাদের যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নের আমাদের প্রশ্ন কিন্তু সাবজেক্ট হিসেবে বিভিন্ন রকম হবে, কোনো সাবজেক্টে প্রশ্ন থাকবে 8টা, কোনো সাবজেক্টে প্রশ্ন থাকবে 5টা, কারণ কোনো সাবজেক্টের মার্ক বেশি, কোনো সাবজেক্টের মার্ক কম। তবে আপনার মনে রাখতে হবে ক বিভাগে প্রতিটি প্রশ্নের মান 1, এটা হলো 1 করে, এবং খ বিভাগ থাকবে, খ বিভাগের প্রশ্নের মান থাকবে আপনার, খ বিভাগের প্রশ্নের মান থাকবে প্রতিটা মান হবে 2, অর্থাৎ আপনার প্রতিটা প্রশ্নে 2, এবং ক বিভাগ এবং খ বিভাগ প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেক সাবজেক্টে কোনো অপশনাল প্রশ্ন থাকবে না, আপনার যতটুকুলো প্রশ্ন ততগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এবং প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার সকল প্রশ্ন কালকে আমি অনলাইনে দিয়ে গ্রুপে দিয়ে, আচ্ছা, আমাদের প্রথম সেমিস্টারে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আপনি অনলাইনে গ্রুপে পেয়ে যাবেন আগামীকালকেই, গ্রুপের মধ্যে প্রশ্নগুলো দেওয়া হবে, আপনারা ওই বিগত সালের প্রশ্নগুলো দেখলে আরও আইডিয়া নিতে পারবেন। এবং খ বিভাগের পরে আমি যা বলে দিচ্ছি, এবং গ বিভাগ থাকবে, এই গ বিভাগের প্রশ্নগুলোর মান কোনো অধ্যায়ে 4 করে, আবার কোনো জায়গায় 5 করে, আর ওখানে আপনাকে একটা অপশন দেওয়া থাকবে, একটা অতিরিক্ত অপশন থাকবে, ওই একটা অতিরিক্ত অপশনের বাইরে বেশি অপশন থাকবে না। তো আমাদের কারিগরি বোর্ডের প্রতিটি সেমিস্টারে বা প্রতিটি সেক্টরেই কিন্তু একই রকম প্রশ্নের সিস্টেম, প্রত্যেক প্রশ্নের সিস্টেম হলো আমাদের একটা মাত্র প্রশ্ন বাড়তি থাকে, সেটা হলো রচনামূলক প্রশ্ন, বা যেটা আমরা মানে বড় প্রশ্ন বলি, এই প্রশ্নগুলোতে শুধুমাত্র একটি অপশন থাকবে, আর বাকিগুলোতে কিন্তু আমাদের কোনো অপশন থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা একটা শেষ প্রশ্ন, একটা প্রশ্ন করছে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রশ্নগুলো এবং পরীক্ষা কোথায় হবে, এটা প্রশ্ন আমরা বলি উত্তর করবেন। আচ্ছা, প্রথম পরীক্ষার প্রশ্ন হবে কোথায়, এখানে নাকি? এখানে। আচ্ছা, প্রথম সেমিস্টারের প্রশ্ন মানে পরীক্ষা এবং প্রশ্ন কোথায় হবে, প্রশ্ন বোর্ড থেকে আসবে, এবং পরীক্ষা আমাদের এই নিজস্ব সেন্টারই হবে, প্রাইম কম্পিউটার ট্রেনিং সেন্টারেই আমাদের
পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি আমরাই খাতা কাটবো। হ্যাঁ, এবং এটির খাতাও কিন্তু আমরাই দেখব, বলতে আমরা আমাদের নাসির সাহেব আছে এবং আমি আছি, আমরাই খাতা দেখব। আমাদের এই সমস্ত প্রোগ্রাম কিন্তু এই কেন্দ্রভিত্তিকই প্রচলিত হবে। কারণ হলো আমাদের কিন্তু বৃহত্তর নোয়াখালীতে এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু আর নাই। আপনারা জানেন কিনা জানেন, আছে নাকি? আর একটাই প্রতিষ্ঠান রয়েছে। হ্যাঁ, দ্বিতীয় সেমিস্টার কেন্দ্রে পরীক্ষা হবে। তো কেন্দ্র যেখানে আমাদের সিলেক্ট করে দেয় ওই সময় আমরা জানতে পারবো যে দ্বিতীয় সেমিস্টার কোথায় পরীক্ষা হবে। তো প্রথম সেমিস্টার পরীক্ষা কিন্তু এখানে হবে। আর 1 বছর মেয়াদী কোর্স কিন্তু আমাদের নোয়াখালীতে না, মানে আমার মনে হয় দক্ষিণাঞ্চলে এরকম প্রতিষ্ঠান এই একটাই, আমাদের প্রাইম কম্পিউটার। আপনারা আশা করি ভালো করে কোর্সটি করবেন। কোর্সটি করলে আপনারা অনেক উপকার পাবেন। যদি আপনারা আমাদের ইঞ্জিনিয়ার নাসির সাহেব থেকে আপনারা অনেক কিছু নিতে পারেন। উনি আপনাদের অফিসের ক্লাস নেবে, উনি আপনাদের গ্রাফিক্সের ক্লাস নেবে। এই ক্লাসগুলোতে হার্ডওয়্যার সফটওয়্যার, আমি কিন্তু শুধু লেকচার দিব প্রায়, উনি কিন্তু মূলত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আপনাদেরকে নিবে এবং উনি খুবই দক্ষ। আমি জানি গ্রাফিক্সে ওনার তো অতুলনীয় এবং এই অফিস সেকশানে ওনার অতুলনীয়। উনি দীর্ঘদিন যাবত আমাদের এই প্রতিষ্ঠান রয়েছে। আমি ওই প্রতিষ্ঠানের সাথে প্রায় 8-10 বছর সম্পৃক্ত রয়েছি। তো হ্যাঁ, আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সবাই যারা অংশগ্রহণ করতেছেন সবাই কমেন্ট করবেন, সবাই প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা হয় ক্লাস শেষে দিয়ে দিব, কোনো প্রশ্নের যদি উত্তর আমরা ক্লাস শেষে দিতে না পারি আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে ওই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং এখন ক্লাসের ভিতরে কমেন্ট করবেন এমন না, আপনারা পরেও কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, আমরা এই প্রশ্নের উত্তর পরবর্তী ক্লাসে দিয়ে দিব। তো আজকে আমরা এখানে শেষ করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।